২৪ বছরের এক পুরুষের সাথে। সেই বাসর রাতে তাকে রেখে লন্ডনে চলে যায়। আজ দীর্ঘ ১০ বছর পর দেশে ফিরছেন রিহান চৌধুরী, তার স্বামী। রিহানের পরিবারের সবাইকে নিষেধ করা সত্ত্বেও তাকে রিসিভ করতে চাচা অরণ্য চৌধুরী, বাবা অভ্র চৌধুরী, চাচাতো ভাই ৩জন বীর, মাহিত, মারুফ এসেছেন এয়ারপোর্টে। অন্যদিকে চৌধুরী বাড়িতে আজ খুশির ঝড়। সবচেয়ে বেশি খুশি রুহি তালুকদার। তার নাড়িচেরা ধন আসছে ১০ বছর পর। বিভিন্ন রকমের খাবার তৈরি করছে, খাবারের সব মশলাপাতি শিলনোড়ায় বাটাবাটি করছে তেজু। যেখানে এই পরিবারের ছেলের বউ হওয়া সত্ত্বে কাজের লোকের মতো কেটে যাচ্ছে দিনরাত। জীবনের ৬০টা বছর রাগীনভাবে কাটলো, তার পরের বছরগুলো ছিল তার জন্য নরক যন্ত্রণা। বিয়ে কি জিনিস সে জানতো না। বয়সটা ছিল পুতুল খেলা। সেই বয়সে ওয়াদা রক্ষার্থে তার থেকে গুনে গুনে ১৭ বছর বয়সের বড় এক পুরুষের সাথে বিয়ে হয়। এই অলক্ষী, এখনও তোর পেঁয়াজ বাটা হয়নি নাকি আমার ছেলে আসা পর্যন্ত অপেক্ষা করছিস? কবুদ্দর বল দিচ্ছি, তোর ওই উপাইয়া মুখ আমার ছেলেকে দেখাবি না। রুহির চোখ টকটকে লাল, ঠোঁট কাঁপছে বিরক্তিতে। তার কষ্ট কেউ বোঝে না। দেখব না বড় আম্মু, আমার হয়ে গেছে। তেজু কথাগুলো দাঁত চেপে বলছে। পেটে অসহ্য ব্যথায় চেহারা লাল হয়ে গেছে, যেটা কারো চোখে পড়ছে না। এই মাসে পিরিয়ড দেরি হয়, পেট ব্যথায় মরে যাচ্ছে। তার এই কষ্ট কেউ দেখছে না। দেখি সর হয়েছে, আমার ছেলে আসার সময় হয়েছে। একদম রুম থেকে বের হবি না। কথাটা বলে রুহি চৌধুরী তেজুকে ধাক্কা মারে। এই বাড়িতে সবাই তেজুকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু রুহি তালুকদার দুই চোখে সহ্য করতে পারে না। ওনার ধারণা তেজুর কারণে তার একমাত্র ছেলে আজ তার থেকে দূরে। ধাক্কা মারায় তেজু গিয়ে সোজা পড়ে বুটিক এর উপরে। হাতে লম্বা করে কেটে গেছে। তেজুর কণ্ঠে কান্না মেশানো হাহাকার ভেসে ওঠে। নাটক দেখাতে হবে না, কি একটু কেটেছে অমন শব্দ করে বাড়ির সবাইকে জানানোর প্রয়োজন নেই। তেজু দাঁত খিঁচে ব্যথা সহ্য করে, চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। বসা থেকে উঠতে মাথা ঝিমঝিম করে ওঠে। কোনো মতে কোমরে হাত দিয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। রুমে এসে বেডে শুয়ে পড়ে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বুকটা ধরপড় করছে। মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করে ভাবতে থেকে ১৪ বছর আগের ঘটনা অতীত। তোর কত বড় সাহস, আমার নোটবুকে হাত দিয়েছিস? আজ তোর হাত আমি কেটে ফেলবো। পিছন থেকে এমন চিৎকার শুনে ভয়ে কেঁপে ওঠে তেজু। হাত কাঁপতে কাঁপতে ধপ করে নোট থেকে পড়ে যায় নোট খাতাটা। ভাইয়া বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি। এই যে এখনো ধুলো পড়েছিল, সেটা পরিষ্কার করছিলাম। তেজুর গলায় আতঙ্ক স্পষ্ট। মিথ্যেবাদী, একদম মিথ্যে বলবি না। চোর কোথাকার, নিশ্চয়ই এটা চুরি করার জন্য নিচ্ছিলি। আজ তোর এই হাত আমি রাখবো না। রিহানের কথায় দূরে পালাতে চায় তেজু। তার শরীর কাঁপছে ভয়ে। পালানোর আগে রিহান তার ঝুঁটি ধরে টান মারে। কোথায় যাচ্ছিস? আমার জিনিস চুরি করতে আসার আগে মনে ছিল না শাস্তির কথা? ভাইয়া আমি। তেজু কথা শেষ করতে পারে না, দেয় না রিহান। মুখ চেপে ধরে আর এক হাতে তেজুর ডান হাতটা দিয়ে দরজার ভিতর ঢুকিয়ে দরজা আস্তে করে বেঁধে দেয়। তেজুর মনে হয় ওর প্রাণটা বেরিয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না। রিহানের হাতে কামড়ে দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। ও আল্লাহ, আম্মু তুমি কোথায়? তোমার পরি ব্যথায় মরে যাচ্ছে। আল্লাহ আল্লাহ। ফ্লোরে বসে কই মাছের মতো ধরপড় করছে তেজু। হাতে ৪ আঙ্গুল লাল টকটকে হয়ে একটা লম্বা দাগ বসে পড়ছে। ব্যথায় কি করবে ভেবে পায় না। কেমন পাগলের মতো হামাগুড়ি দিতে থাকে সারারম। আম্মু! তেজুর এমন মরণ চিৎকারে কারো কানে যায় না। চারিদিকে নীরব, কেউ এগিয়ে আসে না। কান্নার মাঝে তেজু শুনতে পায় বাইরে থেকে ছোট মা বড় মার কান্নার শব্দ। কি হয়েছে বুঝতে পারে না। আস্তে ধীরে উঠে হাঁটা দেয়। পিছু পিছু যায় রিয়ান। তেজুর চোখ দিয়ে সমানে পানি গড়িয়ে পড়ে। বাবার মৃত্যুর আগে একটা কথা রাখবে আমার? ছেলের কথায় আমজাদ চৌধুরী কেঁদে দেয়। বুক কেঁপে ওঠে। বাবা হয়ে ছেলের লাশ কাঁধে নেওয়া যে, সেটা একমাত্র বাবারাই জানে।
কি কথা রিক? আমাকে বলো, আমি রাখবো তোর কথা। আমার মেয়ে তেজু কই? বড় ভাই তো এখন নেই। তোমাকে বলছি, আমার মা মরা মেয়েটাকে দেখে রেখো। হয়তো একটু পর আমার সময়ও ঘনিয়ে আসবে। রিহানের সাথে আমার মেয়েটার বিয়ে দিয়ে দিও তুমি বাবা। ওয়াদা করো আমাকে। বাইরের পরিবেশে আমার মেয়ে মানিয়ে নিতে পারবে না। তোমরা সবাই ঘরের মানুষ, ও তোমাদের সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাক। ভাবি, দেবে তো তোমার ছেলেকে আমার মেয়ের হাতে? রুহি চৌধুরী কেঁদে উঠে, বুক ভেঙে যাচ্ছে। রিককে সে দেবর কম, ভাইয়ের চোখে বেশি দেখে। এইভাবে বলছিস কেন? আজকে দুজনকে কি কাজে ডেকে বিয়ে দিব? তোর মনের কুতকুত সব চলে যাবে। আমরা তেজুর খেয়াল রাখবো, তোর কিছু হবে না। ভাবির কথায় রিক শান্তির নিঃশ্বাস নেয়। তার মাঝে রুমে ঢুকে তেজু। বাবার চোখে পানি দেখে নিজের ব্যথা ভুলে যায়। বাবা, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কিচ্ছু হয়নি, একটু পর যা হবে সব বাবার দিকে তাকে মেনে নিবি, একদম না করবি না। বিকেলবেলা কাজী ডেকে রিহান আর তেজুর বিয়ে হয়। রিহান বিয়ে করবি না বলে রুহি নিজের কসম দেয়। বাধ্যগত রিহানও বিয়ে করে নেয়, কিন্তু বিয়ের পরে সে মেনে নিতে পারে না। ছোট্ট তেজু লাল টুকটুকে শাড়ি পরিয়ে রিহানের রুমে রাখা হয়। রাত 2টো বাজে, রিহান আসে না। তার মাঝে রিহান মেসেজ দিয়ে বলে সে লন্ডনে চলে এসেছে সন্ধ্যার ফ্লাইটে। এই বিয়ে সে মানে না। সেই কথা শুনে রিক অবাক হয়ে যায়। তার মেয়ের কী হবে? সেই দিন রাতে রিক মারা যায়। 7 বছরের তেজু সেদিন জীবনের সবচাইতে অসহায় মুহূর্ত পাড়ি দেয়। একদিকে স্বামী চলে যায়, অন্যদিকে বাবা সারা জীবনের জন্য চলে যায়। এই থেকে সবার ধারণা পাল্টে যায়। মিষ্টি ভালোবাসার বদলে মিষ্টি যন্ত্রণা দিচ্ছে সবাই প্রতিনিয়ত। বর্তমান, বাবা আমি তেজুকে তালাক দেব। এই বিয়ে আমি কখনো মেনে নিতে পারবো না। তখনও পারিনি, এখনও পারবো না। যেহেতু বিয়েটা 3 কবুল পড়ে হয়েছে, তাই মুখে 3 তালাক বললেই হয়ে যাবে। রিহানের কথায় গাড়িতে থাকা সবাই অবাক চোখে তাকায়, কেউ শব্দ। তেজু একা একা সেবলুন দিচ্ছে, ভীষণ জ্বালা করছে। নিজের ওষুধ দিয়ে নিজেই ফু দিচ্ছে। যন্ত্রণায় ছুটে চোখ দিয়ে অঝর গড়িয়ে পড়ছে পানি। অনেক লম্বা হয়ে হাতের তালু কেটে গেছে। নিঃশব্দে কাশফিয়ে তালুকদার নাতনির রুমে ঢুকে, আমাকে দে দাদু ভাই, আমি করে দিচ্ছি। কিভাবে কাটলো? তেজু চোখ তুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে দাদুর দিকে। কি জবাব দিবে? তার ওই বড় বউয়ে তো বটিতে ধাক্কা মেরেছে, অসাবধানে কেটে গেছে বটি। কাশফিয়া চৌধুরী হালকা হাসলেন, তারপর যত্ন করে স্যাভলনের বোতল আর তুলো নিজের হাতে দিয়ে ফু দিতে দিতে হাতে লাগাতে লাগলেন। আমাকে কেন মিথ্যে বলছিস তেজু দিদি? দাদু ভাই, আমি তো সব জানতা মানুষ। আমি শুনছি। এখন থেকে সময় আছে, চলে যা এখান থেকে। কার আশায় পড়ে আসিস তুই? তেজু নির্লভ নির্জিত চোখে তাকিয়ে থাকে সেই কুঁচকে যাওয়া হাতের দিকে, যা এখন তাকে সামান্য আরাম দিচ্ছে। এখানে তো আমার সব স্মৃতি জড়িয়ে আছে, কিভাবে ফেলে যাব? এই জীবনটা আল্লাহর কাছে এইভাবে সঁপে দিলাম। এই পৃথিবীতে ভালো থাকবে এমন তো কথা নেই, কারো না কারো তো কষ্ট থাকতে হবে। সে না হয় আমি থাকলাম। বুড়ো বসে আমাকে কাঁদাতে চাইছিস কেন? তোর এমন কঠিন কথা যে আমি সহ্য করতে পারছি না। দেখি শুয়ে পড়, আমি গরম পানি সেঁক দিচ্ছি। তেজু নিঃশব্দে শুয়ে পড়ে। কাশফিয়া তালুকদার যত্ন সহকারে পেটের মাঝে হট ব্যাগটা চেপে ধরে। তারপর নিচ থেকে চিৎকার শোনা যায়, দাদু আমাকে দাও। সে বোধহয় চলে এসেছে, আমি পারবো। তুমি গিয়ে দেখা করে এসো। কাশফিয়া চলে যায়। না গেলে এখন আবার রুহির হাজার কথা বলবে। নিচে এসে সিঁড়ির কাছে দাঁড়াতে দেখতে পান নিজের বংশের বড় নাতিকে। রিহান, কিভাবে পারলি এত বছর মাকে ছেড়ে বিদেশে থাকতে? আমাদের কথা কি একটুও মনে পড়ে নেই? পড়েছে মম, কিন্তু হেল্পলেস ছিলাম। ছেলের কণ্ঠে রুহির মনে শান্তির হাওয়া বয়ে যায়। কত বছর পর সামনাসামনি মম ডাকটা শুনল। রিহানের চেহারা দেখে বোঝা যায় আগের মতোই আছে, হয়তো একটু গম্ভীর হয়েছে। কথার ভেতর রাগও মিশেছে। দাদুভাই কেমন আছিস? কারো কাঁপা কাঁপা কথা শুনে রিহান সামনে তাকিয়ে দেখে দাদু। মাকে ছেড়ে দাদুকে জড়িয়ে ধরে আস্তে আস্তে সবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসে। বড় মা, তেজু কোথায়? বীরের মুখে তেজুর নামটা শুনে রিয়ান ভয়ঙ্কর চোখে তাকায়। তেজু নামটাকে সে ভীষণ রকমের ঘৃণা করে। কানের কাছে শুনলে মনে হয় কেউ গরম শিকা ঢুকিয়ে দিছে। রুহি বিরক্তর সাথে বলে, কাজ করার ভয়ে সেই যে রুমে গেছে আর আসেনি। আর
কি করবে, সারা জীবন আমাদের ঘাড়ে এইভাবে চেপে যাবে। কাশফি বিস্ময় ভরা নয়নে তাকিয়ে থাকে। মানুষ এমন মিথ্যে কীভাবে বলে? রুহিকে না দেখলে বিশ্বাস করতোই না। সারাদিন মেয়েটাকে কেটে মেরে এখন বলছে কাজের ভয়ে রুমে শুয়েছে। তারও কিছু করার নেই, এই বাড়িতে তার কোনো কথাই আর চলে না। মম, আমার রুমটা কি আছে নাকি আরেকটা রুমে থাকতে হবে? আমার ক্লান্ত লাগছে, রেস্ট করব। তোর রুম যেমন রেখে গেছিস তেমনই আছে, চল আমি দেখিয়ে দিচ্ছি। আমি নতুন না, এই বাড়ির প্রত্যেক কোণা আমার চেনা, দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ বাবা, সামনে নির্বাচন আছে, সব কিছুর প্রস্তুতি নাও। এইবার আমি দাঁড়াবো আমাদের পরিবার থেকে। সবাই অবাক চোখে রিয়ানের দিকে তাকিয়ে থাকে। কেমন গম্ভীর, রাগী, কিটকিটে মেজাজি হয়ে গেছে সে। কথার মাঝে রাগ স্পষ্ট। রিয়ান কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায় না, গটগট পায়ে হেঁটে উপরেও চলে যায়। রুমে ঢুকে একটা লম্বা নিঃশ্বাস নেয়। সব কিছু আগের মতোই, যেন কেউ যত্ন সহকারে গুছিয়ে রেখেছে। একটা জিনিস এদিক সেদিক হয়নি। সুটকেস থেকে একটি শার্ট আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে রিহান টান টান হয়ে শুয়ে পড়ে। ভাবতে থাকে নির্বাচনে বিজয় লাভ কীভাবে করবে। তাদের রক্তে মিশে আছে রাজনীতি, তাই জিততে খুব কষ্ট হবে না। চোখ বন্ধ করে শুয়ে পড়ে, ক্লান্ত লাগছে। রাত 10টা। রিহান একটু আগে ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে দরজা খুলে নিচে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছে। পথের মাঝে দেখতে পায় ছাদের দরজা খোলা। কৌতূহলভাবে এগিয়ে যায়। যতই এগিয়েছে ততই গুনগুন একটা শব্দ কানে ভেসে আসছে। ছাদের দরজা ফেরাতে স্পষ্ট হয়ে কেউ ছাদের রেলিংয়ে বসে আকাশের দিকে তাকিয়ে করুণ গলায় গান গেছে। কে তুমি? এত রাতে ছাদে কি করছো? পেছন থেকে কোনো পুরুষের কণ্ঠ শুনে তেজু ভয় পেয়ে যায়। বুক ধড়ফড় করছে, সামান্য হলে পড়ে যেত। এই কণ্ঠস্বর তার অচেনা বাড়ির কারণেই। আস্তে আস্তে রেলিং থেকে নেমে পেছন ফিরে তাকায়। পরনে ট্রাউজার, সাথে কালো টি শার্ট, মাথায় ঝাঁকড়া চুল, শ্যামবর্ণ গায়ের রং। সকালে শিশির ভেজা মসৃণ পানির মতো চোখ দুটো তার দিকে তাক করে আছে। ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা দেখে তেজু চিনে ফেলে এটা রিয়ান ভাইয়া। কি করবে ভেবে পায় না। কি হলো, জবাব দিচ্ছ না কেন? কে তুমি? এখানে কি করছো? তেজু, আমি এইবারে মেয়ে। ঠাস, ধপ করে পড়ে যায় তেজু। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের করে। কাটা হাত ছাদের মেঝেতে ঘষা খেতে রক্ত পড়া শুরু করলো। তাকে মারল কেন? কিছু বুঝলো না। স্টুপিড ইডিয়েট গার্ল, এরপর থেকে কোনোদিন আমার সামনে আসবে না। এই নামটা তো জীবনে আমার সামনে উচ্চারণ করবে না। কথা শেষ করে রিহান চলে যায়। পরে একলা তেজু গালে 5 আঙ্গুলের দাগ টের পায়। রক্ত ঝরা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্য সুরে বলে, তোকে সবাই আঘাত দিতে দিতে ভেঙে দিবে, কেউ যত্ন সহকারে তোকে গড়ে তুলবে না। কথাটা নিজের মনে বলে রাগে দুঃখে কাটা হাতটা দিয়ে ফ্লোরে থাপ্পড় মারে চোখ বন্ধ করে। তেজু একলা রুমে বসে আছে। সবাই নিচে খাচ্ছে। তাকে যেতে নিষেধ করছে বড় মা, কারণ একটাও তার মতো অলক্ষীকে দেখলে তার সোনা ছেলে রেগে যাবে। পেটের ক্ষুধার যন্ত্রণা বালির চেপে ধরেছে। পেট ব্যথা আর সহ্য হচ্ছিল না, তাই সন্ধ্যায় দাদুকে লুকিয়ে ব্যথার ওষুধ খেয়ে নিয়েছে। তেজু, দাদুভাই এই নে। সামনে তাকায় তেজু। ভাতের প্লেটের দিকে দাঁড়িয়ে আছে কাশপিয়া। প্লেটের উপর ইলিশ মাছটা দেখে খিদে যেন দ্বিগুণ বেড়ে গেল। এই বাড়িতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে। এটা তেজু কিছু মানুষকে দেখে বুঝেছে, তাদের মাঝে দাদু একজন। তেজু ফটাফট নিতে কাশপিয়া বুঝে গেল খিদে পেয়েছে, তাই তো নিচে আগে আগে খেয়ে প্লেটে করে খাবার নিয়ে এসেছে। দেখে হা কর, আমি খাইয়ে দিচ্ছি। তেজু নড়ে চড়ে বসে হাঁটু ভাঁজ করে নিরুত্তরভাবে ছোট্ট করে মুখটি হা করে। কাশপিয়া ছোট ছোট লোকমা দিয়ে খাওয়াচ্ছে তেজুকে। তেজু নিঃশব্দে খেয়ে যায়। হঠাৎ খট করে দরজা খুলে যায়। পিছন ফিরে তাকায়, দেখে বীর দাঁড়িয়ে আছে। তেজুর আরেকজন খেয়াল রাখার মানুষ, যদিও সেটা মুখে বলে না, আচরণে বোঝা যায়। তেজু বুঝে। তেজু রানী, আজকে নিতে খেতে যাসনি কেন? মাথা নিচু করে ফেলে তেজু, যার ফলে খাড়া চুলগুলো এসে পরে কপালে। কোনো জবাব দিতে পারে না। বীর এগিয়ে এসে পাশে বসে জীবনে প্রথমবারের মতো তেজুকে স্পর্শ করে। খাড়া চুলগুলো কপাল থেকে সরিয়ে কানে গুঁজে দেয়। থমকে যায় তেজুর মস্তিষ্ক। নির্লভ চোখে তাকিয়ে থাকে, মুখে কোনো ভাষা নেই, যেন পাথরের মতো অনুভূতিহীন। কলেজে ভর্তি হবি না?
কলেজের কথা শুনে বুকের ভেতরটা ছেদ করে ওঠে। এসএসসিতে তো গোল্ডেন এসেছে, তাও কেউ তাকে নিয়ে তেমন আগ্রহ নেই। বড় মাকে ভর্তির কথা বলে তার এক কথা, পড়াশুনো করে কি করবি? সেই তো জামাইয়ের বাড়ি গিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করবি। এই কথা শুনে কিছু বলতে গেলে বড় মায়ের ভয়ঙ্কর দৃষ্টি দেখে মুখের কথা গিলে নেয়। মনে মনে ভেবেছিল বড় বাবা আর ছোট বাবাকে বলবে, কিন্তু তারাও তো সবসময় রেগে থাকে তার উপর। হয়তো শরীরে হাত তোলে না, কিন্তু কথার ধরন বোঝা যায় ঘৃণা। কি হলো? কি ভাবছিস? কালকে যাবি আমার সাথে? এটাই লাস্ট কথা। তেজু কল্পনা থেকে বেরিয়ে এসে বীরের ধমকে টইটুম্বুর চোখে তাকায়, মিষ্টি করে নাক টেনে হাত কোলের উপর রেখে বলে, যাবো ভাইয়া, কিন্তু বড় মা যদি রেগে যায়? রাখবে না, আমি আছি তো। এমনিতে বড় বাবাকে আমি বলেছি, উনি বলে দিয়েছেন ভর্তি করতে। সত্যি? তেজু আত্মহারা হয়ে বলে ওঠে, কখনো ভাবতে পারিনি কলেজে দেখা সে পাবে। স্কুল তো বছরে এক মাসও ভালো করে যায়নি। সকালে বাসার সব কাজ করতে হতো, তাই দেরি হয়ে যেত। বীর ভাই দুইজন শিক্ষিকা রেখেছিল, তাদের পড়া খুব সহজে বুঝে নিত, তাই এই রেজাল্ট। বীর নিষ্পলক চোখে তাকিয়ে থাকে। এই মুখে কি আছে সে জানে না, শুধু চায় এই মেয়েটা একটু সুখে থাকুক, শান্তি থাকুক। 3 বছর বয়সে মা মারা যায়, 7 বছর বয়সে বাবা, আর সেই থেকে সব কিছু থেকেও এতিমের মতো বড় হয়েছে। ভালোবাসা জিনিসটা কখনো উপলব্ধি করার সুযোগ পায়নি। এখন যে খুশির ঝলক দেখ চোখে মুখে, হয়তো পরে সেটা কথায় সেটা মুছে যাবে। কালকে কলেজ ভর্তি হওয়ার সাথে সাথে হোস্টেলে রেখে আসবে, আমি সব ব্যবস্থা করে রাখছি। এইখানে থাকলে তুই পড়াশুনো করতে পারবি না, সব ক্লাস মিস হয়ে যাবে, তাই এই ব্যবস্থা। চোখ বড় বড় করে তাকায় তেজু, মুখ অন্ধকার ঢেকে যায়, কোমর হেলিয়ে পেছনে সরে যায়, অসহায় চোখে দাদুর দিকে তাকায়। কাশফিয়া চৌধুরী নীরব, তার মুখ দেখে বোঝা যায় এই সিদ্ধান্তে উনি রাজি। দুই হাত দেখে তেজু ফুপিয়ে কেঁদে ওঠে। চমকে ওঠে বীর আর কাশপিয়া। ভাতের প্লেট রেখে তড়িঘড়ি করে নাতনিকে ধরে কাশপিয়া, দাদুমণি তুই এমন করছিস কেন? কি আছে এই বাড়িতে? কেন থেকে যেতে চাইছিস এই নরক যন্ত্রণায়? কার মায়ে পড়েছিস? তেজুর কান্না থেমে যায়। দাদুর হাত ধরে এগিয়ে যায় বারান্দায়, পিছু পিছু বীরও যায়। তেজু হাত মুঠো করে বাগানের পিছনে তাক করে, সেখানে ছোট্ট একটা বাতি জ্বলছে, যার নিচে হাজারো কবর। এই যে তাদের মায়ে, থাকতে পারবো না তো তাদের না দেখে। তোমরা হয়তো ওইখানে মাটির উঁচু করা দুটো কবর দেখো, কিন্তু আমি দেখে আমার ভালোবাসার মানুষ দুইটাকে। ওইখানে আসা আমার স্নেহের মানুষ দুইজন, যারা আমাকে হাঁটতে শিখেছে, প্রথম কথা বলতে শিখেছে, প্রথমবারের মতো কপালে চুমু খেয়েছে। তোমরাই বলো, আমি ওদের না দেখে কিভাবে থাকবো? যখন ওই দিকে তাকাই মনে হয় তারা আমার দিকে মায়া ভরা চোখে তাকিয়েছে। তাদের এই মায়া ছেড়ে কীভাবে থাকবো আমি? দয়া করে আমাকে এখান থেকে যেতে বলবে না বীর ভাইয়া। কথাগুলো বলতে বলতে তেজু বসে পড়ে বারান্দায়। তার কষ্ট কেউ কেন দেখে না? ছোট্ট বাচ্চাদের মতো কান্না করছে তেজু। কাশপিয়ার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে, আর সে বুঝতে পারলো কেন তেজু রুমে কম বারান্দায় বেশি থেকে। মাঝে মাঝে সকালে ডাকতে গেলে দেখে ঠান্ডা ফ্লোরে শুয়ে আছে। কিছু বললে তার জবাব, সকালে বাতাস খেতে খেতে ঘুমিয়ে গেছে। সকাল 9টা। তেজু হলুদ কালারের একটা 3 পিস পরে নিই, আর তার উপর সুন্দর করে হিজাব করে। হালকা পিঙ্ক কালারের জুতো, ডাগর ডাগর আঁখিতে কাজল চোখ, ঠোঁটে একটু হালকা লিপস্টিক দেয়, ব্যাস রেডি হয়ে। মনে খুশির জোয়ারে বয়ে যাচ্ছে। কালকে বীর ভাইয়া বলছে হোস্টেলে দিয়ে আসবে না, এমনি ভর্তি করবে। শর্ত একটাই, নিয়মিত ক্লাস করতে হবে। তেজু কিছু না ভেবে রাজি হয়ে যায়। রেডি হয়ে বারান্দায় গিয়ে তাকায় দূরে মা বাবার কবরে দেখে। আমি যাচ্ছি আব্বু আম্মু, দোয়া করো। আমি জানি তোমরা আমাকে দেখছো। রুম থেকে বেরিয়ে দাদুর রুমে গিয়ে সালাম করে নেই। নিচে আসতে দেখতে পায় কেউ নেই, যে যার কাজে চলে গেছে। বীর ভাইয়ের কথা মতো বাড়ি থেকে বেরিয়ে দেখতে পায় হেলান দিয়ে মোবাইল টিপছে বীর ভাই, শরীরে স্যুটবুট পরে আছে। তেজু চোখ নিচু করে হালকা সরে বলে, ভাইয়া চলুন। কারো চিকন কণ্ঠস্বর শুনে বীর সামনে তাকায়, দৃষ্টি স্থির হয়। ঢোক গিলে মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি ঝোঁক, বীরেরও তাই। কিন্তু সেই যে নিজেকে সামলে যাচ্ছে 17 বছর ধরে, প্রথম প্রথম বুঝতো না এই অনুভূতি কেন কেন হতো।
ধীরে ধীরে বড় হলো, নিজের অনুভূতি বুঝতে শিখলো। সাথে সাথে বুঝতে পারলো এই মেয়ে তার জন্য নিষিদ্ধ। কিন্তু তার তো নিষিদ্ধ জিনিসের প্রতি টান বেশি। টেনে হিঁচড়ে চোখ সরিয়ে নেয়। ঘেমে নেমে পকেট থেকে রুমাল নিয়ে কপাল মুছে নেয়। তেজু গিয়ে পিছনে বসে। বীর চোখ ছোট ছোট করে তাকায় তেজু রানী। তেজু চোখ খুলে তাকায়, জি ভাইয়া। তেজু রানী প্রতি উত্তরে ভাইয়া ডাকটা কেমন যেন শোনা যায় বীরের কাছে, তাও প্রকাশ করে না। ভুরু কুচকে হাত বাজ করে আড়াআড়িভাবে বলে, আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? সামনে আয়, পেছনে বসছিস কেন? যখন কলেজের সামনে নেমে যাবি তখন সবাই তো আমাকে ড্রাইভার ভাববে। তেজু ফিক করে হেসে দেয়। বীরের হৃৎপিণ্ড থমকে যায়, শরীর কেঁপে ওঠে। হাঁসফাঁস লাগছে। এই মেয়ে এইভাবে হেসেছে কেন? বুকের মাঝে কেউ যেন আগুন জ্বালিয়ে দিচ্ছে। ধপ করে বসে যায় ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দেয়। এই মেয়ে সামনে আসলে হয়তো নিজেকে সামলাতে পারবে না। ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে, হাত কাঁপছে, শরীর দুলছে। সেই ছোট্টবেলায় এই হাসিটা দেখছে। সেই হাসি দেখে উদ্ভুত অনুভূতি হয়েছিল, সেটা তখন বুঝিনি। কিন্তু এখন বুঝে 10 বছরের পরেও আবার সেই হাসি দেখলো। কী হলো ভাইয়া, গাড়ি স্টার্ট দিলে না কেন? বললেন না তো সামনে যেতে? তা কিছু হবে না, এমনি বলছি। তাহলে তো আজকের জন্য আমার ড্রাইভার হয়ে গেলেন। বীর নিঃশব্দে হাসে। খুব করে বলতে ইচ্ছা করে, তুই চাইলে সারা জীবনের জন্য হতে পারি। মনের কথা মনেই চেপে রাখে, মুখে বলে, সব সময় এমন হাসি খুশি থাকবি, ফুরফুরে মেজাজে কথা বলবি, যেমন এখন বলছিস। তেজু মাথা নাড়ে, যার অর্থ ঠিক আছে। কলেজে এসে 2 ঘন্টা হয়ে গেছে। মুস্তফা হাকিম ডিগ্রি কলেজ। তেজুর খুব পছন্দ হয়। বীর ভাইয়া ভর্তি করিয়ে অফিসের কাজে চলে যায়। যাওয়ার সময় মোবাইল দিয়ে গেছে, সাথে অর্ডার দিয়েছে, যতগুলো ক্লাস হয় সব করবি, ছুটি হলে আমাকে কল দিবি, আমি এসে নিয়ে যাব। তেজু তাই মেনে নিয়েছে। মোবাইলটা ব্যাগে ঢুকে জানলার দিকে তাকাতে গলার পানি শুকিয়ে যায়। রিহান ভাইয়া এই কলেজে কেন এসেছে? সিনিয়রদের সাথে কথা বলছে অনেকজন আশেপাশে। ভয়ে তাড়াতাড়ি করে মুখের উপর খাতা দিয়ে ভার্সিটির সব মেয়েরা হা করে তাকিয়েছে রিয়ানের দিকে। এই ছেলেটার বয়স 34 বছর, জানলে হয়তো সবাই হার্ট অ্যাটাক করবে। কেমন বেহায়ের মতো তাকিয়েছে। আরে মামা, মেয়েগুলো এতদিন আমাদের অধীনে ছিল, এখন দেখি তোর অধীনে চলে গেছে সব লুচ্ছা মেয়ে। ইমাতার কথায় বন্ধুরা সবাই হেসে। রিহান বুঝতে পারে না এখানে হাসির কি আছে। রিহানের পরনে সাদা শার্ট, কালো ব্লেজার, মাথায় ঝাঁকড়া চুল, ঠোঁট কামড়ে চারিপাশে কী যেন খুঁজছে। আশেপাশে তার নজর নেই। বন্ধুদের কথায় বিরক্ত হয়, লাভ নেই। আর একজনের বুকিং করা জিনিস। রিহানের কথা বন্ধুরা কেউ বুঝতে পারে না। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে দেখে রিহানের দৃষ্টির উপরে 3 তলা জানলা দিয়ে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। হাত মুঠো করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে পেয়েও শান্তি হতে পারছে না। তেজু ভয়ে বই দিয়ে মুখ ঢেকে রেখেছিল। হঠাৎ কেউ এসে বইটা টান মারে। চমকে যায় তেজু। তড়িঘড়ি জানলা দিয়ে তাকিয়ে দেখে রিয়ান ভাইয়ের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। ভীষণ ভয় পেয়ে যায়। পিছন ফিরতে সামনে তাকিয়ে কিছুক্ষণ আগের ভয়টাকে ভুলে যায়। কিরে তেজু, কেমন আছিস? এক্সামের পর তো কোনো রকম খোঁজখবর নেই। কথা শেষ করতেই মিনতাজ হাত বাড়িয়ে দেয়। তেজু বিনা দ্বিধায় হাত মিলিয়ে জবাব দেয়, এই তো ভালো, তুই কেমন আছিস? আসলে এক্সাম দেওয়ার পর আজ প্রথম বাইরে বের হয়েছি, তাও অ্যাডমিশন নেওয়ার জন্য। ও এইভাবে আর কত তেজু? বীর ভাইয়াকে বলে হোস্টেলে চলে আয়। আর কত এই নরক যন্ত্রণায় থাকবি, যতদিন না আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাচ্ছি। মানে কিসের লক্ষ্য? ইমতাজ অবাক নয়নে চেয়ে আছে। কথা বলার সময় তেজুর মুখভঙ্গি ছিল অস্বাভাবিক কিছু না। লক্ষ্য একটাই, পড়াশোনা করে একজন বড় ডাক্তার হব। সেটা চাইলে হোস্টেলে থেকেও পারিস, অবশ্য তোকে বলে লাভ নেই। কম তো বলিনি স্কুল লাইফ থেকে। স্যার বলেছে আজকেই ক্লাস হবে না, চল ক্যাম্পাসে ঘুরে আসি। ক্লাস হবে না? এতক্ষণ হুদায় বসে থাকলাম, তুই যা, আমি বাড়ি যাব। বীর ভাইয়াকে কল করছি, উনি এসে নিয়ে যাবে। ওকে। ইমতিয়াজ চলে যেতে তেজু জানলার দিকে তাকায়, ভুরু কুচকে যায়, জায়গাটা খালি। এতক্ষণ তো এখানেই ছিল। নিজেই ফিসফিস করে, ভালো হয়েছে চলে গেছে, নয়তো দেখা যেত সবার সামনে তোর শরীরে হাত উঠিয়েছে। তেজু মোবাইল বের করে
বীরকে কল দেয়। স্কার্ফটা ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে। নিঃশব্দে করিডোরের দিকে হেঁটে যাচ্ছে তেজু। এদিকে তেমন মানুষ নেই, সবাই ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ হাতে টান পড়তে চমকে যায়। ভীতু চোখে তাকাতেই দেখে হাত ধরে একটা ফাঁকা ক্লাসরুমে টেনে নিয়ে গেছে কেউ। মুখের উপর গরম নিঃশ্বাস পড়তে কাঁপা শরীর নিয়ে তাকায়। চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না মানুষটার। নিজেকে পুরো লুকিয়ে রেখেছে। হাতের ব্যথায় চোখ দিয়ে পানি চলে আসে তেজুর। একে তো কাটা হাত, সেটা শক্ত করে চেপে ধরছে। ব্যথায় শরীর কাঁপছে। জীবনে প্রথম এমন ভয়ানক পরিস্থিতি পড়ছে সে। চোখের পানি বন্যায় বয়ে যাচ্ছে। কাঁপা কণ্ঠে বলে ওঠে, কে আপনি? এমন করছেন কে? কথা শেষ করতে পারে না, তার আগে ঠোঁট দুটো চিমটি দেওয়ার মতো চেপে ধরে দুই আঙ্গুল দিয়ে। ব্যথায় প্রাণ বের হয়ে যাওয়ার জোগাড়। ঠোঁট সেনসিটিভ জিনিস, সেটাকেই চেপে ধরছে। তেজুর মুখ জ্বলছে। কোনো কথা বলবে না। আজ এই ঠোঁট আমি রাখবো না। যেই ঠোঁট দিয়ে অন্য পুরুষের সাথে কথা বলিস আর এই হাত দিয়ে হ্যান্ডশেক করেছিলি, তাই না? আজকে এই হাত আমি রাখবো না। এমন ভয়ঙ্কর কথায় তেজুর অন্তরাত্মা কেঁপে ওঠে। দাঁতে দাঁত চেপে লোকটা গম্ভীর স্বরে বলে, তেজু কিছু বুঝে ওঠার আগে নিজের শরীর দিয়ে তেজুর শরীরটাকে চেপে ধরে দেওয়ালের সাথে। এক হাত দিয়ে ঢেকে দেয়। মুখোশ খুলে ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরে। চোখ বন্ধ করে তেজু কিছুই বুঝতে পারে না। সেকেন্ডের মধ্যে চিৎকার দিতে চাইলে পারে না। একের পর এক কামড় দিচ্ছে তেজুর ঠোঁটে। রক্ত পড়ছে। যন্ত্রণায় কাতরাচ্ছে তেজু। নড়াচড়ার সুযোগ রাখেনি। একে তো ঠোঁটের যন্ত্রণা, আবার হাত দেওয়ালের সাথে ঘুষে ধরার কারণে ব্যথায় মরার উপক্রম। এক সময় যন্ত্রণা সহ্য করতে না পারে নিজের শক্তি সব ছেড়ে দেয়। হাঁটু গেড়ে বসতে চাইলেও পারে না। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয় লোকটা। নিবিড় চোখের সামনে তাকালে সব ঝাপসা লাগে। আশা করি আমার এই মিষ্টি শাস্তির কথা সারা জীবন মনে থাকবে। তোমার ঠোঁটের কসম, নেক্সট টাইম থেকে কোনো ছেলের সাথে এই ঠোঁট দিয়ে কথা বললে এই ঠোঁট কেটে বক্সে ভরে রাখবো। একদম লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং, মাইন্ড ইট। নিজের কথা শেষ করে শব্দের মতো দ্রুত বেগে চলে যায়। দেওয়াল ঘেঁষে বসে রয় তেজু। ঠোঁটের হাত দিয়ে দেখে রক্ত। স্কার্ফে রক্তে ফোটা গেছে। মানুষটা রক্তচোষা নাকি বুঝতে পারে না। দুর্বল লাগছে, ওঠার শক্তি পায় না। মনের মাঝে অজানা চিন্তা। হাতের দিকে আর চোখে তাকায়। সাদা ব্যান্ডেজে রক্তে ভরে গেছে। জোর করে সকালে বীর ভাইয়ে বেঁধেছিল, এখন সেটা টইটুম্বুর রক্তে। আস্তে আস্তে উঠে ওয়াশরুমে যায়। মানুষটাকে নিয়ে মনে কৌতূহল জাগে, কে এটা? ওয়াশরুমে এসে স্কার্ফের রক্ত মুছে হাতের ব্যান্ডেজ ফেলে হাত ধুয়ে পরিষ্কার হয়ে ক্যাম্পাসে ফিরে একবার চারিদিকে তাকায়। কলেজের গেটের সামনে দাঁড়ায়। কিছু মিনিটের মধ্যে বীর আসে। তেজু কোনো রকম বাক্য বিনিময় না করে গাড়িতে উঠে বসে। নিজের এই জীবনে এই ভীষণ ক্লান্ত। আত্মহত্যা পাপ না হলে অনেক আগেই করে ফেলতো এই পাপটা। তেজু রানী, কী হয়েছে? এমন চুপচাপ, মুখ কালো কেন? ঝামেলা হয়েছে কারোর সাথে? গাড়ি চালাতে চালাতে বীর বলে। তেজু বাইরে নির্লিপ্ত চোখে তাকিয়েছে। চোখ মুছে নিচু স্বরে জবাব দেয়, কিচ্ছু হয়নি ভাইয়া, এমনি মন খারাপ। সেকেন্ডের মধ্যে বীর গাড়ি থামিয়ে পিছনে ছিঁড়ে তাকায়। তেজু রানী, কান্না করছিস কেন? কিছু হয়েছে? কই ভাইয়া, আমি ঠিক আছি, কান্না করছি না। আমি তোর ভয়েস শুনে বুঝে গেছি, তাই প্লিজ মিথ্যে বলিস না। এই কি, ঠোঁটে এমন ফুলে গেছে কেন? ব্যথা পেয়েছিস কোথায়? বুক ধক করে উঠে তেজুর। এখন কি জবাব দিবে ভাবতে ভাবতে আমতা করে বলে ওঠে, ওয়াশরুমে পড়ে গেছিলাম ভাইয়া, প্লিজ তাড়াতাড়ি বাসায় চলুন, ভালো লাগছে না। বীর গাড়ি স্পিডে চালিয়ে 30 মিনিটের রাস্তা 15 মিনিট শেষ করে। কানে বারবার বাজছে তেজু সেই কথাটা, বাসায় চলুন, ভালো লাগছে না। তেজুকে পৌঁছে দিয়ে বীর আবার অফিসে যায়। ঘরে ঢুকতে সামনে পড়ে বড় মা, যেন তেজু আসার অপেক্ষা ছিল। হারামজাদি, শুধু কি আমাদের ঘাড়ের উপর বসে খেলে হবে? একটু কাজও তো করতে পারিস। সকালে এটো হাঁড়ি পাতিল থালা বাসন কার জন্য ফেলে রেখেছিস? পড়াশোনার নামে কলেজে ব্যাটাল পাগল করতে যাচ্ছিস? আমার সাথে একদম পড়ালেখা মারাবি না।
সব কাজ শেষ করে যেতে পারলে যাবি, না হয় পা কেটে রেখে দিব। 5 মিনিটের মধ্যে সব পরিষ্কার করবি, নয়তো পিঠের ছাল আজ আমি ছিলে নেব। নিজেকে খুব অসহায় লাগে তেজু, অনেক বেশি ক্লান্ত। ভেবেছিল একটু শুয়ে থাকবে, সেই সুখ কি তার কপালে আছে? ব্যাগটা সোফায় রেখে কিচেনের দিকে হাঁটা দেয়। শরীর চলছে না, গরম গরম লাগছে, জ্বর আসছে বোধহয়। হেলে দুলে কিচেনে এসে দেখে থালা পাতিল, অন্যদিকে হাঁড়ি পাতিল। একবার কাটা হাতের দিকে তাকায়, আর একবার এগুলোর দিকে তাকায়, ফুপিয়ে কেঁদে ওঠে। আল্লাহ যেন ওর মতো ভাগ্য কাউকে না থাকে। কীভাবে এগুলো পরিষ্কার করবে? সাবান হাতে লাগলে কেমন লাগবে ভেবেই শরীরে কাটা দেয়, কিন্তু না করলে উপায় নেই। না করলে দেখা যাবে শরীরে হাত তুলবে, যা নয় তাই বলে। পেটে খিদেও পেয়েছে। তালা মারা ফ্রিজটার দিকে তাকাতে চোখ দিয়ে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ছে। এই কাজটা প্রতিবার বড় মা করতো। তেজু যেদিন স্কুলে যেত সেদিন সব খাবার ফ্রিজে তুলে তালা মেরে রাখতো, সব খাবার শেষ হলে খুলে দিত। একসময় মায়ের মতো কপালে চুমু খাওয়া মানুষটা এখন কপালে ঝাঁটার বাড়ি মারে। তেজু প্রথম পর্ব, রাত্রে দ্বিতীয় পর্ব আসবে, কালকে তৃতীয় পর্ব আসবে। ভালো লাগলে নেক্সট দিব। পুরো গল্প প্লেলিস্টে পেয়ে যাবেন।